আমেরিকার মোড়লগিরি কি শেষ হচ্ছে? বিশ্ব রাজনীতি থেকে চীন রাশিয়ায় হতে চলছে নতুন শক্তি, কি বলছেন বিশ্লেষকরা? চলতি বছর ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের জয়, অস্ত্র সহায়তা আসছে চীন থেকে, এক রিপোর্টে বেরিয়ে এলো নতুন এই তথ্য। ভূখণ্ড ছেড়ে দিয়েই রাশিয়ার সাথে সমঝোতা চায় ইউক্রেন, ডোনাল্ড ট্রাম্পের যে কোনো প্রস্তাবে রাজি প্রেসিডেন্ট জেলেনস্কি, কি বলছে রাশিয়া? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বিশ্ব রাজনীতিতে চলছে শক্তির ভারসাম্য বদলের অদ্ভুত অস্থিরতা। রাশিয়া ও চীন যখন একত্র হয়ে নতুন শক্তির মানচিত্র আঁকছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন হারাচ্ছেন পুরনো নিয়ন্ত্রণ। মধ্যপ্রাচ্যে সেনা বাড়িয়ে লাতিন আমেরিকায় সামরিক প্রভাব বিস্তার করেও ফল পাচ্ছে না ওয়াশিংটন। বিশ্বকে চাপে রাখতে চাইলেও মার্কিন আধিপত্য এখন প্রশ্নের মুখে। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু ক্ষমতার পালাবদলই নয়, বরং এক নতুন শীতল যুদ্ধের সূচনা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে রাশিয়ার প্রভাব, নিকট থেকে দূর প্রান্তে ছড়িয়ে পড়ছে চীনের বাণিজ্য ও প্রযুক্তি। সেই ছায়াতেই যেন ক্রমাগত কোণঠাসা হয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সময়ের সবচেয়ে শক্তিশালী মোড়ল যুক্তরাষ্ট্র এখন আর আগের মতো ভয় জাগাতে পারছে না। আন্তর্জাতিক অঙ্গনে হারানো আধিপত্য ফিরে পেতে ট্রাম্প ভরসা করছেন সামরিক শক্তির উপর। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সেনা ও উপকূলীয় সাগরে মার্কিন যুদ্ধজাহাজ বহরের উপস্থিতি আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটনের নির্দেশে মিলিটারি কার্যক্রমের বিস্তার একাধারে তৈরি করছে নতুন ধরনের আতঙ্ক। কিন্তু কেন এমন মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার অনেক বড় একটি অংশ ইরানকে কেন্দ্র করে। ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে একের পর এক বিমান হামলা, পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর টহল, আর সিরিয়া ইরাক সীমান্তে নতুন নতুন ঘাঁটি স্থাপন, সবই চলছে ট্রাম্পের নির্দেশে। ওয়াশিংটন বলছে, তেহরানের সন্ত্রাসী নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করতে না পারলে অনিরাপদ হয়ে পড়বে গোটা অঞ্চল। কিন্তু বিশ্লেষকদের ধারণা, এর মধ্য দিয়ে আঞ্চলিক শক্তির ভারসাম্য আমেরিকা ও তার মিত্রদের পক্ষেই রাখতে চান ট্রাম্প। সৌদি আরব, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের মিত্রদেরকে ওয়াশিংটন দেখাতে চায় যুক্তরাষ্ট্র এখনও অঞ্চলটির একমাত্র অভিভাবক। লাতিন আমেরিকার পরিস্থিতি মধ্যপ্রাচ্যের চেয়ে অনেকাংশে বেশি সংবেদনশীল। ভেনিজুয়েলা উপকূলে এবং ক্যারিবীয় সাগরে মার্কিন যুদ্ধজাহাজের টহল দিন দিন ঘন হচ্ছে। মাদক চোরাচালান ও মানব পাচার দমনের খোরা অজুহাতে ইচ্ছামতো অভিযান চালাচ্ছে মার্কিন নৌবাহিনী। কিন্তু এর পেছনে রয়েছে গভীর এক ছক। এমন সামরিক পদক্ষেপের মাধ্যমে ভেনিজুয়েলার যুক্তরাষ্ট্র বিরোধী সরকার এবং অন্যান্য বামপন্থী রাষ্ট্রের উপর সরাসরি চাপ সৃষ্টি করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য। ট্রাম্প বিভিন্ন সময়ে প্রকাশ্যে বলেছেন, লাতিন অঞ্চলকে তিনি চীন ও রাশিয়ার অনুপ্রবেশ থেকে মুক্ত রাখতে চান। কূটনৈতিক বিশ্লেষকদের দাবি, এসব সামরিক অভিযান আসলে যুক্তরাষ্ট্রের জন্য নতুন অস্ত্রবাজার তৈরির পথ খুলে দিচ্ছে। কূটনীতির পরিবর্তে ওয়াশিংটনের অস্ত্রনির্ভর পদক্ষেপ সব দিক থেকেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মধ্যপ্রাচ্যে ইরান এর মধ্যে যুক্তরাষ্ট্রকে নিয়মিত সরাসরি হুমকি দিয়ে আসছে। লেবানন ও ইয়েমেনের প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে তেহরান বড় কোনো প্রতিশোধ নিতে পারে। একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না সেই আশঙ্কা। লাতিন আমেরিকার পরিস্থিতিও শান্তিপূর্ণ না। কিউবা, নিকারাগুয়া ও ভেনিজুয়েলায় স্থানীয় জনগণের মধ্যে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে বাড়ছে তীব্র ক্ষোভ। ফলে ট্রাম্পের আক্রমণাত্মক নীতি সাময়িকভাবে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী দেখাচ্ছে ঠিকই, কিন্তু এর কারণে একই সাথে তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদী সংঘাতের ভয়। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর আগের চেয়ে আগ্রাসী হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার কৌশল এখন পরিষ্কার, তিনি কূটনীতির বদলে শক্তি প্রদর্শনে বিশ্বাস করেন। কিন্তু এই নীতি যুক্তরাষ্ট্রকেই ক্লান্ত করে তুলছে। বিশাল সামরিক ব্যয়, আন্তর্জাতিক অবিশ্বাস এবং বিশ্ব রাজনীতিতে প্রতিদ্বন্দ্বীদের ক্রমবর্ধমান প্রভাব, সব মিলিয়ে আগের অভিজাত ভাবমূর্তি টিকিয়ে রাখতে পারছে না আমেরিকা। রাশিয়া চীনের মিত্রতা বৃদ্ধির মুখোমুখি হতে ট্রাম্প বেছে নিচ্ছেন শক্তি প্রয়োগের ভাষা। দুই মেরুতে ভাগ হওয়া বিশ্বে আচমকা ঠান্ডা যুদ্ধ শুরু হলে কতদিন টিকবে আমেরিকা? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
চীনের দেয়া অস্ত্রের সহায়তায় চলতি বছর ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় হয়েছে। মার্কিন কংগ্রেসে জমা দেয়া এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। সম্প্রতি দ্য ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন 2025 নামের একটি কমিশন মার্কিন কংগ্রেসে একটি রিপোর্ট জমা দিয়েছে। আর ওই রিপোর্টে বলা হয়, চীনের সরবরাহ করা অস্ত্রের সহায়তায় সামরিক সফলতা অর্জন করে পাকিস্তান। মীর ফজলে রাব্বি ডেস্ক রিপোর্ট। চলতি বছরের মে মাসে 4 দিনের সীমান্ত সংঘাতে নিজেদের সামরিক শক্তির ঝলক দেখিয়েছিল দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। 4 দিনের এই যুদ্ধ ছিল ভারত পাকিস্তানের গত 50 বছরের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই। যদিও এই যুদ্ধে কোন পক্ষ জয়ী হয়েছিল তা নিয়ে সঠিক তথ্য সামনে আসেনি। তবে এবার মার্কিন কংগ্রেসে জমা দেওয়া এক রিপোর্ট থেকে জানা গেল সে তথ্য, যেখানে বলা হচ্ছে চীনের দেওয়া অস্ত্রের সহায়তায় চলতি বছরের মে মাসের যুদ্ধে ভারতের বিরুদ্ধে পাকিস্তানেরই জয় হয়েছে। সম্প্রতি দ্য ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ নামে একটি কমিশন কংগ্রেসে এই রিপোর্ট জমা দিয়েছে। 19 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা টিআরটি। বার্ষিক ওই রিপোর্টে ভারত পাকিস্তান যুদ্ধ পর্যালোচনা এবং এতে চীনের ভূমিকা তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, সংঘাতে চীনের সরবরাহ করা অস্ত্রের সহায়তায় সামরিক সফলতা অর্জন করে পাকিস্তান। J-10C, PL-15 এবং HQ-9 সহ উন্নত সামরিক প্রযুক্তি ব্যবহার করে তারা ভারতের রাফাল সহ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের দাবি অনুযায়ী তারা 7টি ভারতীয় রাফাল ফাইটার জেট এবং ডজনখানেক ড্রোন ধ্বংস করেছে। পাকিস্তানের এই সামরিক সাফল্য চীনের বৈশ্বিক অস্ত্র বিক্রয় প্রচারণায় বড় সুযোগ এনে দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংঘাতের পর চীন পাকিস্তানকে 40টি J-35 স্টেলথ জেট, KZ-500 নজরদারি বিমান এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিয়েছে। 2019 থেকে 2023 সাল পর্যন্ত পাকিস্তানের 82% অস্ত্র সরবরাহ করেছে চীন এবং 2025 সালে সামরিক সহযোগিতা আরও বিস্তৃত করেছে। এছাড়া এই যুদ্ধের সময় পাকিস্তান চীনের দেওয়া গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে, যদিও পাকিস্তান এখন পর্যন্ত বেইজিংয়ের তথ্য ব্যবহারের কথা স্বীকার করেনি। ভারত পাকিস্তান বৈরিতা দিন দিন আরও তিক্ত রূপ নিচ্ছে। ভারতের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক কিছু মন্তব্যের দিকে ইঙ্গিত করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান কোনোভাবেই ভারতকে বিশ্বাস করতে পারে না। ভারত আবারও সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা করতে পারে। চলমান উত্তেজনার মধ্যেই ভারতের কাছে জেভলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও এক্সক্যালিভার আর্টিলারি গোলাবারুদ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মোট $93 মিলিয়ন এই সম্ভাব্য বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি DSCA। বিশ্লেষকদের মতে এই বিক্রি যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করবে। পাশাপাশি এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও ডিটারেন্স বা উত্তেজনা প্রশমনেও ভূমিকা রাখবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। রাশিয়ার সাথে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাবে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অপ্রকাশিত প্রস্তাব নিয়ে গুঞ্জনের জেরে ক্রেমলিন দাবি করেছে শান্তি প্রস্তাবে অগ্রগতির কথা বলা হলেও কিছুই জানে না মস্কো। যুক্তরাষ্ট্রের সেনা বিষয়ক মন্ত্রী ড্যানিয়েল প্যাট্রিক ড্রিসকলের ইউক্রেন সফরের রেশ থাকতেই 4 বছর ধরে চলা যুদ্ধ থামাতে সমঝোতা আর শান্তি প্রতিষ্ঠার ইতিবাচকই খবর এলো। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, শান্তি পরিকল্পনা মেনে আন্তরিকভাবে কাজ করতে প্রস্তুত আছেন তিনি। একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের 28 দফা পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস রাশিয়ার কাছেই ছেড়ে দিতে হবে। এই শর্তে ইউক্রেনের রাজি থাকার আভাসও পাওয়া গেছে। এছাড়া ন্যাটোতে ইউক্রেনের যোগ না দেয়া এবং সেনা সদস্য ও অস্ত্র কমানোর শর্ত রয়েছে। এতে প্রত্যাহার হবে রাশিয়ার উপর আরোপিত পশ্চিমাদের অর্থনৈতিক অবরোধ। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর ক্রেমলিন জানিয়েছে এ বিষয়ে কিছুই জানে না তারা। মধ্যস্থতার এই প্রক্রিয়া চলাকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাজনৈতিক শক্তির পরিবর্তে অপরাধী গোষ্ঠীর কাছে ইউক্রেনের নিয়ন্ত্রণ থাকায় তারা দেশের ভালো মন্দ আমলে নিচ্ছে না। ইউক্রেনের খার্কিভের কুপিয়ানস্ক অঞ্চল রুশ সেনারা দখলের পর সামরিক কর্মকর্তাদের দিক নির্দেশনা দিয়েছেন তিনি। টানা বৃষ্টি ও বন্যায় ভিয়েতনামের মধ্যাঞ্চলে চলতি সপ্তাহে 41 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 9 জন। তাদের উদ্ধারে অভিযান চলছে। দেশটির মধ্যাঞ্চলে বন্যার পানিতে ডুবে গেছে 52,000-এর বেশি বাড়িঘর। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে 5 লাখের বেশি পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান। ভূমিধসে
প্রধান সড়ক ও মহাসড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতির শিকার হওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে উপকূলীয় শহর হই আন ও না ত্রান। ওই এলাকার চাষিরা এখনও আগের ঝড়গুলোর প্রভাবই কাটিয়ে উঠতে পারেনি। তার মধ্যে নতুন দুর্যোগ নেমে এসেছে। গেল 3 দিনে দেশটির কয়েকটি এলাকায় 1.5 মিটারের বেশি বৃষ্টি হয়েছে। কিছু অঞ্চলে বন্যার পানির উচ্চতা 1993 সালের বন্যার রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ওই বছর বন্যায় পানির উচ্চতা 5.2 মিটার ছাড়িয়েছিল। বিশ্বের ব্যবসা বাণিজ্য এখনও পুরুষ প্রধান, তবুও সব বাধা পেরিয়ে নতুন ইতিহাস লিখছেন কিছু অসাধারণ নারী উদ্যোক্তা। প্রযুক্তি, ডিজাইন, ব্যাংকিং, বায়োটেক সব ক্ষেত্রেই তারা সৃষ্টি করেছেন বৈপ্লবিক পরিবর্তন। EM316 টেকের তালিকায় উঠে এসেছে এমন 10 নারী যাদের উদ্ভাবন বদলে দিয়েছে বৈশ্বিক ব্যবসার মানচিত্র। বাম্বলের ওয়েন্টি উলফ হার্ট থেকে শুরু করে ক্যানভার মেলানি পারকিন্স, ইউটিউবের সাবেক সিও সুজান ওচকিসি, সবার গল্পই এক একটি অনুপ্রেরণা। তাদের অসাধ্য সাধনের গল্প থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। বিশ্বের ব্যবসা বাজার এখন অনেকটাই পুরুষ প্রধান। নেটওয়ার্ক, বিনিয়োগ, সামাজিক বাধা সব মিলিয়ে উদ্যোক্তা হওয়ার পথ নারীদের জন্য আরও কঠিন। তবু সব বাধা জয় করে এগিয়ে এসেছেন কিছু অসাধারণ নারী। তারা নিজেদের দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও দৃঢ় মনোবলে বদলে দিয়েছেন আধুনিক ব্যবসার চিত্র। EM360 টেক অবলম্বনে তাদের মধ্য থেকে শীর্ষ 10 নারীর অসাধ্য সাধন জানানো হবে আজকের প্রতিবেদনে। শুরুতে আসি উইটনি উলফ হার্টের কথায়। উইটনি উলফ হার্ট অনলাইন ডেটিং এর ধারণা পাল্টে দিয়েছেন। বাম্বল নামের জনপ্রিয় ডেটিং অ্যাপের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি। 31 বছর বয়সে কোম্পানি শেয়ার বাজারে তোলার মাধ্যমে যুক্তরাষ্ট্রে সর্বকনিষ্ঠ নারী হিসেবে ইতিহাস গড়েন তিনি। বাম্বলের ব্যবহারকারী এখন 10 কোটিরও বেশি। তালিকায় 2 নম্বরে আছেন মেলানি পারকিন্স। গ্রাফিক ডিজাইনকে সহজলভ্য করে বিশ্বব্যাপী বিপ্লব ঘটানোর জন্য বিশ্বজুড়ে পরিচিতি পান অস্ট্রেলিয়ার কোটিপতি নারী উদ্যোক্তা মেলানি পারকিন্স। ক্যানভা নামের একটি ছোট্ট কোম্পানির মাধ্যমে এই কাজটি শুরু করেন তিনি। 2013 সালে যাত্রা শুরু করা ক্যানভা এখন মাসে 6 কোটির বেশি ব্যবহারকারী নিয়ে $40 বিলিয়ন বেশি মূল্যমানের কোম্পানি। মেলানিকে এখন অস্ট্রেলিয়ার অন্যতম ধনী নারী হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের প্রথম ডিজিটাল ব্যাংক স্টার্লিং ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী কর্মকর্তা অ্যান বর্ডেন আছেন তৃতীয়তে। স্টার্লিং ব্যাংক এখন যুক্তরাষ্ট্রের নারী উদ্যোক্তাদের গড়ে তোলা মাত্র 6টি ইউনিকর্ন প্রতিষ্ঠানের মধ্যে একটি। যদিও অ্যান বর্ডেন 2023 সালের জুনে স্টার্লিং ব্যাংকের সিইও পদ থেকে সরে দাঁড়ান। এই উদ্যোগ তাকে ইতিহাসের অন্যতম সফল নারী উদ্যোক্তাদের মধ্যে স্থান করে দিয়েছে। ভারতের বায়োটেকনোলজির আরেক নাম কিরণ মজুমদার শ আছেন 4 নম্বরে। এই নারী উদ্যোক্তা কেবল ধনকুবের ব্যবসায়ী নন, বরং একজন দূরদর্শী নেতা, যিনি শূন্য থেকে শুরু করে লাইফ সায়েন্সে একটি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলেন। 1978 সালে মাত্র 2 জন নিয়ে গ্যারেজে যাত্রা শুরু করা বায়োকন এখন বিশ্বের অন্যতম শীর্ষ বায়ো ফার্মাসিউটিক্যাল কোম্পানি। সাশ্রয়ী ইনসুলিন, জেনেটিক ওষুধ এবং বায়োসিমিলার গবেষণার কোম্পানিটি এশিয়ার সবচেয়ে বড় ইনসুলিন উৎপাদনকারী কারখানা। 5 নম্বরে আছেন গার্লহুড কোড এর প্রতিষ্ঠাতা রেশমা সৌজানি। নারী ও মেয়ে শিশুদের প্রযুক্তিতে যুক্ত করাই রেশমা সৌজানির লক্ষ্য। তার প্রতিষ্ঠানটি এখন যুক্তরাষ্ট্রের সব রাজ্য সহ 20টির বেশি দেশে কাজ করছে। প্রায় 4.5 লাখ কিশোরীকে প্রযুক্তির জগতে যুক্ত করে দৃষ্টিভঙ্গির পরিবর্তন এনেছে এই উদ্যোগ। রেশমা শুধু উদ্যোক্তা নন, নারী ক্ষমতায়নের শক্তিশালী কণ্ঠস্বরও। মেটার সাবেক চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ আছেন 6 নম্বরে। তিনি কেবল একজন সফল নারী উদ্যোক্তাই নন, বরং একজন প্রভাবশালী লেখক এবং নারী নেতৃত্বের সমর্থক। 2008 থেকে 2022 সাল পর্যন্ত মেটার অপারেশন, ব্যবসা বিস্তার ও লাভজনক মডেল তৈরির নেতৃত্ব দিয়েছেন শেরিল স্যান্ডবার্গ। তিনি leanin.com.org এর প্রতিষ্ঠাতা। ইউটিউবের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান ওচকিসি আছেন তালিকার 7 নম্বরে।
প্রযুক্তি জগতে প্রসিদ্ধ নারী উদ্যোক্তাদের একজন ছিলেন তিনি। গুগলের প্রথম অফিস ছিল সুজনের গ্যারেজে। পরে গুগলের ১৬তম কর্মী হিসেবে তিনি প্রযুক্তি দুনিয়ায় প্রবেশ করেন। তার নেতৃত্বে ২০০৬ সালে গুগল ইউটিউব অধিগ্রহণ করে। ২০১৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সিইও হিসেবে ইউটিউবকে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে রূপদান করেন তিনি। কন্টেন্ট নির্মাতাদের আয় ও সৃজনশীলতার সুযোগ উন্মুক্ত করেন। ২০২৪ সালে তার মৃত্যু প্রযুক্তি দুনিয়ার জন্য বড় ক্ষতি বলে মনে করেন অনেকেই। প্যাটসন্যাপের সহ প্রতিষ্ঠাতা গুয়ান ডিয়েন আছেন ৮ নম্বরে। প্যাটসন্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং এর মাধ্যমে পেটেন্ট উদ্ভাবন ও গবেষণা বিশ্লেষণ করে। ২০০৭ সাল থেকে শুরু হওয়া প্রতিষ্ঠানটি এখন নাসা, IBM লোগোসহ ১২,০০০-এর বেশি গ্রাহককে সেবা দিচ্ছে। ডিয়েনের নেতৃত্বে প্যাটসন্যাপ এখন R&D বিশ্লেষণে বিশ্বের শীর্ষ কোম্পানি। তালিকায় ৯ নম্বরে থাকা অ্যান ওজিস্কির নেতৃত্বে 23andMe সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে জিন পরীক্ষাকে সহজলভ্য করার ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছে। ২০০৬ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি জিন ভিত্তিক তথ্যকে সহজলভ্য ও সাশ্রয়ী করে তোলে। বিশাল জিনগত ডেটাবেজ চিকিৎসা গবেষণা ও ভবিষ্যৎ ওষুধ উন্নয়নে গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠেছে। সফল নারী উদ্যোক্তা সারা হোলি আছেন তালিকার ১০ নম্বরে। ২০০৯ সাল থেকে ৮টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সারা হোলি, যার ৩টি সফলভাবে বিক্রি করে কয়েক লাখ ডলারের মুনাফা লাভ করেন। গ্রো মাই টিমের মাধ্যমে বৈশ্বিক রিমোট ওয়ার্ক প্ল্যাটফর্ম তৈরি করেন তিনি, যা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দূরবর্তী পেশাজীবীদের যুক্ত করে। বৈশ্বিক ট্যালেন্ট মার্কেটে তিনি পরিচিত নাম। মোরশেদা আলম, বাংলা ভিশন। মার্কিন সেনা সদস্যদেরকে বিদ্রোহে উস্কানির অভিযোগ তুলে রাষ্ট্রদ্রোহের দায়ে ডেমোক্রেট নেতাদের মৃত্যুদণ্ডের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তীব্র নিন্দার মুখে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হয়েছে হোয়াইট হাউসকে। বিতর্কের সূচনা মিশিগানের সিনেটর এলিসা স্লটকিন, অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি সহ কয়েকজন ডেমোক্রেট কংগ্রেসম্যানের ভিডিও বক্তব্যের জেরে। ভিডিওর ৬ জনের মধ্যে সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তারাও রয়েছেন। আইন ও সংবিধানের সাথে সাংঘর্ষিক প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনা না মানতে বলেছেন তারা। চরম ক্ষুব্ধ হয়ে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, এটি দেশের জন্য ভয়াবহ বিষয়, যা মানার কোনো সুযোগ নেই। বক্তব্যগুলোকে সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রদ্রোহ অপরাধ বলছেন ট্রাম্প। তার দাবি, মৃত্যুদণ্ডের মতো অপরাধ করা রাষ্ট্রদ্রোহীদের অবিলম্বে গ্রেফতার করা উচিত। ট্রাম্পের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রতিনিধি পরিষদের মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। বলেছেন, ডেমোক্রেট নেতাদের মৃত্যুদণ্ডের হুমকি দেয়া ট্রাম্পের বক্তব্য অসংলগ্ন, অগ্রহণযোগ্য এবং বিপজ্জনকও বটে। আলোচিত ৬ ডেমোক্রেট নেতা যৌথ বিবৃতিতে বলেছেন, দেশ ও জনগণের প্রতি মহান দায়িত্ব থেকে কোনো হুমকি তাদের সরাতে পারবে না। এদিকে ট্রাম্পের বিতর্কিত বক্তব্যের সাফাই দিয়েছে হোয়াইট হাউস। ওই ভিডিওতে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা উল্লেখ করে বলা হয়েছে, মৃত্যুদণ্ডের কথা বলেননি ট্রাম্প। ব্রাজিলের বেলেম শহরে চলমান জাতিসংঘের ৩০তম বৈশ্বিক পরিবেশ সম্মেলনের ভেন্যুতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার বেলেমের সম্মেলন কেন্দ্রের প্যাভিলিয়ন এলাকার ব্লু জোন থেকে ঘটে আগুনের এই সূত্রপাত। পরে খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে। ২ সপ্তাহের এই সম্মেলনে হাজারো কূটনীতিক, সাংবাদিক ও জলবায়ু কর্মী উপস্থিত ছিলেন। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। গত ১৭ নভেম্বর আমাজন নদীর কোল ঘেঁষা বেলেম শহরে শুরু হয়েছে COP30 সম্মেলন। বিভিন্ন দেশের এবং সংস্থার প্রতিনিধিরা জলবায়ু সংকট মোকাবেলার জন্য যখন একটি চুক্তি তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা। ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP30 এর ভেন্যুতে ভয়াবহ আগুন লেগেছে। সেখান থেকে দ্রুত লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকা আলোচনা স্থগিত করা হয়েছে। যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, সেই সময় বেলেমের সম্মেলন কেন্দ্রে মুতিরাও নামের একটি চুক্তির খসড়া তৈরির কাজ হচ্ছিল। ২০ নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টার দিকে ব্রাজিলের বেলেম শহরে সম্মেলনস্থলের কয়েকটি প্যাভিলিয়নে আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়ায় ভরে ওঠে করিডোরগুলো, আর উপস্থিত লোকজন চিৎকার করতে করতে বাইরে ছুটে যায়।
দমকল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন লাগার পর বিশাল তাঁবু ও স্থায়ী কাঠামো থেকে তীব্র ধোঁয়া বের হতে থাকে, যেখানে 2 সপ্তাহের এই সম্মেলনে হাজারো কূটনীতিক, সাংবাদিক ও জলবায়ু কর্মী উপস্থিত ছিলেন। বেলেমের পুলিশ এবং ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, কী কারণে আগুন লেগেছে তা এখনও অজানা। তবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন তারা। ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় 19 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং 2 জন উদ্বেগ আতঙ্কে আক্রান্ত হয়েছেন। ফায়ার সার্ভিসের পরিদর্শনের পর রাত 8:40 স্থানটি পুনরায় খুলে দেওয়া হয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।